হ্যালো এভরিওয়ান, আমি প্রীতম। আহ, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান। আর আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, তালপাতার সেপাই নামে। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতম। আহ, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান। আর আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, তালপাতার সেপাই নামে। আর এই সেম নামে আমাদেরই ব্যান্ড। তো আজকে আমি আমার ব্যাপারে বলবো আর কি, কোথা থেকে শুরু কোথায় শেষ। শেষ তো হয়নি, যাই হোক কন্টিনিউ চলছে। তো এই ব্যাপারেই। তো ছোটোবেলায় যখন আমি 5-6 বছর, তখন থেকেই গান বাজনার দিকে আমায় মানে দেওয়া হয়। তো সত্যি কথা বলতে তখন আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না গানের দিকে। আমি ছবি আঁকতে খুব পছন্দ করতাম, কিন্তু বাবা মা চাইতেন যে আমি গানের দিকেই যাই, যেহেতু আমার মা খুব গান ভালোবাসেন আর আমার বাবাও তাই। তো ছোটোবেলায় প্রচুর রকমের গান বাজনা শোনা হতো বাড়িতে। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল গীতি, কখনো মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কখনো শ্যামাসঙ্গীত, সবই শোনা হতো। তো ব্যাপারটা ভেতরে অনেক দিন ধরেই মানে ঢুকেছিল যে এই যে জিনিসগুলো আমাদের মধ্যে ঢোকে, যে আমরা কখনো কখনো এটা শুনি কখনো ওটা শুনি, সেটা আমাদের ভেতরে থেকে যায়। তো একটা সময় আসে যখন গানটা আমি করতাম আর কি, দূরদর্শনেও গান করতাম। তো আমার এক বন্ধু ছিল, ও হঠাৎ একদিন আমার কাছে আসে, এসে বলে যে চল আমরা একটা ব্যান্ড তৈরি করি, একটা ব্যান্ড বানাই, আমরা গান বাজনা করি। তো আমি তখন ব্যাপারটা নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না। তো আমি ওকে বলি যে দেখ, আমি তো একা একা গান করি, আমি এই ব্যাপারটাতে কিন্তু খুব একটা মানে পারদর্শী নই। তখন বললি ঠিক আছে, আমরা আস্তে আস্তে বুঝে নেব না। তো সত্যি কথা বলতে ওই আমাকে ঢোকায়। তারপরে আস্তে আস্তে বেশ কিছুদিন যাওয়ার পর আমি ব্যাপারটাতে বেশ ইন্টারেস্টেড হয়ে যায় আর কি ইভেনচুয়ালি। এবং রক মিউজিকের সাথে ওই আমায় ইন্ট্রোডিউস করায় আর কি। তো ব্যাপারটা চলছিল। তারপরে একটা সময় আসে যখন কলেজ পাস আউটের সময়, সেটা সব ফ্যামিলিতেই এই একই ব্যাপার, আহ, মানে কম বেশি আর কি। তো আমাদের এই বন্ধুদের মধ্যেও সেম এই প্রবলেমটাই সবাইকে ফেস করতে হলো, এবং ব্যান্ডটা ডিসলভ হয়ে যায় কোনো কারণে। তারপর আমি আর আমার আরেক ব্যান্ডমেট যে ছিল, সুমন বলে, আমরা দুজন যেহেতু এই দিকটা, এই ব্যাপারটাতে এতটাই এনগেজড হয়ে যাই যে তখন আমাদের মনে হয় যে না, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। আমরা এদিকেই যাব, আমরা এদিকেই করব, আমরা এদিকেই এগোই। তো গানের পাশাপাশি আমার ছোটো থেকে ফিল্ম খুব পছন্দ। আমি দেখি ফিল্ম, আর আমার খুব ভালো লাগে, আমি অ্যানালাইজও করি মাঝে মাঝে, মানে আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে। তো এবার অ্যানিমেশনটাও আমার খুব পছন্দ হতো। তো একটা সময় আমরা 2D অ্যানিমেশনের মধ্যে স্টপ মোশনের কিছু প্রজেক্ট ছিল, আমরা দুজন মিলে সেটার দিকে পার্সিউ করি। তো করতে করতে হঠাৎ একদিন আমি মানে টিভি চলছিল এক জায়গায়, তো শ্যামল মিত্রের একটা খুব ফেমাস গান আছে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। গানটি উত্তম কুমারের একটা ভিডিও রয়েছে, মানে ভিডিওতে উত্তম কুমার রয়েছেন আর কি। তো ওই গানটা শুনে হঠাৎ আমার মনে হয় যে এই গানটা যখন আমি শুনছি, তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আমি ছোটোবেলায় এই গানটা শুনতাম, তখন কিছু মেমোরিজ ছিল এটার সাথে অ্যাটাচড। মানে আমি যখন শুনতাম তখন ওই ফ্ল্যাশব্যাকগুলো আসে। তো আমি ভাবি যে এই গানটা তো মডার্ন টাইমসে অনেকেই শোনেনি, এবং না শোনাটা স্বাভাবিক। যদি একটা জিনিসের চর্চাটা কমে যায়, তখন সেটা মানুষের কাছে হয়তো সবসময় পৌঁছায় না। তো আমি ওকে বলি যে এই গানটা যদি আমরা আবার একবার করি, একটু অন্যভাবেই করি, এমনভাবে করি যাতে ব্যাপারটা ডিস্টর্টও না হয়, আবার সেটা একটা মিষ্টতাও থাকে, এবং সেটা খুব সাধারণভাবে থাকে। সেটার মধ্যে খুব একটা অনেক কিছু ঢুকিয়ে একটা মানে বড় করার চেষ্টা, এমন এমন কিছু নয়। তো বলে ঠিক আছে, একটা চেষ্টা করে দেখাই যেতে পারে। তো তারপরে একদিন ও একটা ইউকেলেলি নিয়েছিল। তো ইউকেলেলিতে আমি আর ওর বাড়িতে জ্যাম করছিলাম গানটা। জ্যাম করতে করতে তো আমরা একটা জায়গায় আসি গানটা নিয়ে, খুব সাধারণ একটা অ্যাপ্রোচ, মানে একদম সিম্পল। তারপর আমাদের যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে শোনানো হয় গানটা। তো তারা বলে এই গানটা কবেকার, এটা আমি তো কোনোদিন শুনিনি। তো এই যে ব্যাপারটা ছিল একটা গ্যাপ, ওই জেনারেশনের গান এই জেনারেশনের গান, আমার মনে হয় এই গ্যাপটা থাকাটা উচিত নয়। গান তো গানই, সেটা সব জেনারেশনেরই শোনা উচিত, এবং একটা ব্রিজ তৈরি করা উচিত যেখানে আজকের লোকেরাও পুরোনো গান শুনবে, পুরোনো লোকেরাও নতুন মানে পুরোনো গানটাকে নতুনভাবে শুনবে। তো আহ, সেই জিনিসটা আমরা প্রথমে অডিও সেকশনটা নিয়ে কাজ করি, রেকর্ডিং হয়, মিক্সিং মাস্টারিং এই ব্যাপারগুলো হওয়ার পর তখন আমরা ভাবি এবার এটা নিয়ে কী করব।
তখন অবভিয়াসলি একটা ব্যাপার আছে যে হ্যাঁ, এটা যখন গানটা যখন তৈরি হয়েছে তখন সেটা মানুষকে তো শোনাতে হবে। তো আমাদের হাতে একটা অপশান ছিল, সেটা হচ্ছে ইউটিউব। তো আমরা ঠিক করি যে না, আমরা গানটা ইউটিউবেই রিলিজ করব। তারপর যখন আমি ভাবি যে গানটা যখন ইউটিউবে রিলিজ করি, একটা অডিও গানের রিচ খুব কম হয় জেনারেলি। কিছু গান থাকে যেগুলোর মানুষ শুনতে পছন্দ করে, সেগুলো শুনলে অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, অনেক সময় সেটার সাথে রিলেট করতে পারে। কিছু গান থাকে যেগুলোতে ভিডিও দরকার নেই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয়। আবার কিছু গান থাকে এমন যেগুলোতে ভিডিও দিলে জিনিসটা একটা অন্য জায়গায় চলে যায়। তো আমরা দুজনে এই ব্যাপারে একদিন ডিসকাস করি এবং ও বলে যে ঠিক আছে, আমরা একটা স্ক্রিপ্ট বানাই এটা নিয়ে। আমি বলি যে ঠিক আছে, একটা স্ক্রিপ্ট হোক। তো স্ক্রিপ্টের দিকেও আমরা চেষ্টা করি যে জিনিসটাকে খুব একটা সিম্পল ক্যাজুয়াল একটা লাইফস্টাইলের মধ্যে আমাদের আশেপাশে যা হচ্ছে সেরকম একটা ঘটনা এটার মধ্যে দেখানো। তো আমরা বানাই একটা স্ক্রিপ্ট বানিয়ে আমাদেরই একটা বন্ধু বান্ধবের মধ্যে দুজন ছিল যারা সবেই আর কি সিনেমাটোগ্রাফি শুরু করেছে। তো ওদেরকে আমরা বলি যে এরকম একটা আইডিয়া আছে, তো চল আমরা একটু এটা নিয়ে কাজ করা যেতে পারে। আর বাজেটের কথা বললে আমাদের বাজেট খুবই কম ছিল, স্বাভাবিক ব্যাপার। আর এই বাজেটটা আমি আগের কিছু কাজ করে সেভ করে রেখেছিলাম, সেখান থেকে ছিল। তো ওরা আসে একদিন আর আমরা শুটিং শুরু করি। তো কিছু সিনস আর মানে স্ক্রিপ্টে এমন ছিল যেগুলো খুবই ফানি, মানে হয়তো রাস্তার মধ্যে পড়ে একটা স্কুটার নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুজন পড়ে গান করতেই আছে, মানে সেখানে কোনো স্টপিং নেই। তো ওরা বলছিল, মানে সিরিয়াসলি তোরা এরমভাবে কি গানটা করতে চাইছিস, সেটা মানে খুব সিলি মনে হচ্ছে না? তো এই যে মানে টাইমটা ছিল, এই টাইমে একটা ডাউট আসে মনের মধ্যে, এটা কি সত্যি ও যেটা বলছে ঠিক, নাকি আমরা যেটা বলছি সেটা ঠিক? তো এই সেকশনগুলোতে কোনো না কোনো দিকে যেতে হয়। এবার আমি ভাবলাম যে যদি আমি ওর দিকেই যাই, তাহলে আমি এই সিনটা যদি বাদই দিই, আমার বাদ দিয়ে তাহলে আমি কোথায় যাব? আমার স্ক্রিপ্টটাতে এটাই আছে, কারণ আমি গানটাকে খুব একটা সিম্পল ওয়েতে ভাবছি, একটা খুব ক্যাজুয়াল ওয়েতে ভাবছি, একটা ফানি একটা সার্কাস্টিক ওয়েতে ভাবছি। তখন আমি ভেবে দেখলাম না, আমি দেখি না কি হয়, দেখাই যাক কি হয়। বলে অনেক সময় যে ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট, অনেকটা ওরম ব্যাপার। তো ঠিক আছে, আমরা ওটা কমপ্লিট করি আর কি। কমপ্লিট করার পর ওর কাছে ইভেন কিছু শট ছিল যেগুলো নেওয়ার জন্য ইভেন গিম্বেলের দরকার ছিল, এবং সেটাও ছিল না, খুব বেসিক একটা কিটও ছিল, সেটাও ছিল না আমাদের কাছে তখন। তো কোনো রকমে জিনিসটা কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পর আমরা এডিট করি এই দুদিন ধরে। সব কিছুই আমাদের আমাদের নিজেদের মধ্যে, আমাদের বাইরের কাউকে অ্যাফোর্ড করার মতো বাজেট ছিল না। তো এটা কমপ্লিট হয় লাইক 2-3 ডেজের মধ্যে। তারপর আপলোডও করা হয় ইউটিউবে। তো সত্যি কথা বলতে আমরা খুব একটা ভালো রেসপন্স পাইনি। মানে একটা নতুন চ্যানেল একদম, আর সেটা যখন ইউটিউবে কোনো গান রিলিজ করে, সেটা মিউজিক ভিডিওই হোক কি যাই হোক, সেটা রিচটা খুব কম হয়। আর তো তখন আমরা ভাবি যে না, এখানেই যদি শেষ করে দিই ব্যাপারটা, তাহলে এই যে কষ্টটা হলো, এই যে খাটনিটা হলো, এটা পুরোপুরি জলে চলে যাবে। তাহলে আরেকটু করা যাক, আরও চেষ্টা করা যাক। তো তারপরে আহ, আমি ওকে বলি যে ঠিক আছে, এবার একটা রবীন্দ্রসঙ্গীতের দিকেই চেষ্টা করা যাক, একটু অন্যভাবে যদি দেখায়। তো ও আমার দেশের মাটি বলে যে গানটা, ওই গানটা আমরা সিলেক্ট করি। এবং গানটাতে আমরা দুজন মিলে বেশ কিছুদিন ধরে ওটার পেছনে খাটাখাটনি হয়, কীরকম অ্যারেঞ্জমেন্ট করা যায়, যাতে সেটা সাবলীল লাগছে কি না, সেটা যাতে খুব ওভার ক্রাউডেড একটা ট্র্যাক যাতে না লাগে, খুব প্রোগ্রামড যাতে না লাগে, একটা আর্দি ফিল যাতে থাকে, এত কিছু মাথায় রেখে তারপরে একটা ট্র্যাক আমরা বানাই। বা বানানোর পরে যখন মিউজিক ভিডিওর টাইমটা আসে আবার, তখন এবারেরটাতে আমরা ভাবি যে এই যে গানটা, এই গানটা সত্যি কথা বলতে আমাদের দেশের কথা, আমাদের মানে প্রত্যেকটা মানুষের কথা, আমাদের জাতিতে যতগুলো মানুষ আছে যাদের জন্য আমরা আজকে খেয়ে পড়ে বাঁচতে পারি, সেই শ্রেণীর লোক থেকে শুরু করে সব শ্রেণীর লোকের কথা বলা। তো আমরা ভাবি যে এটা তাদেরকে দিয়েই দেখানো যেতে পারে। তো আমরা আমাদের পাশে একটা গ্রাম ছিল, সেখানে যাই, গিয়ে তখন ধান চাষের সময় ছিল। আমরা যা যা সিকোয়েন্স পাই ওখান থেকে সব শ্যুট করি। আমরা তখনও জানতাম না যে ভিডিওটা কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ ওটা স্ক্রিপ্ট সত্যি কথা বলতে আমাদের কাছে সেরকম ছিল না, আমরা জাস্ট র্যান্ডাম শর্টস নিই। বাড়িতে নিয়ে এসে যখন এডিটিংয়ে বসানো হয়, তখনই আমরা জিনিসটা আস্তে আস্তে ফিগার আউট করতে করতে এগোতে থাকি, এগোতে 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 একটা টাইমে গিয়ে দেখা যায় যে না, জিনিসটা খারাপ লাগছে না, অ্যাটলিস্ট আমাদের চোখে খুব একটা খারাপ লাগছে না। হ্যাঁ, বেটার করা যায়, সব কিছুই যেখানে আছে তার থেকে অনেক ভালো হতে পারে, কারণ ভালো তো শেষ হয় না। বাট আমিও সত্যি কথা বলতে ওটা নিয়ে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, কিন্তু আমাকে এগিয়ে যেতে হতো, কারণ ওর বাইরে আমার কোনো অপশান ছিল না এগিয়ে যাওয়া ছাড়া। তো আমরা ওটা, যেহেতু আমাদের রিচ খুব কম ছিল, তো আমি একটা অন্য ইউটিউব চ্যানেল যাদের রিচ আমাদের থেকে অ্যাটলিস্ট বেটার,
তাদের সাথে কন্ট্যাক্ট করে বলি যে আমাদের ভিডিওটা যদি তোমাদের চ্যানেল থেকে রিলিজ করা যায়। তো এই যে ব্যাপারটা যে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন বা কিভাবে নিজেকে এগোনো যায়, এই পদ্ধতিগুলো আমার মনে হয় নিজেকেই খুঁজতে হয় বা নিজেকেই এগুলোর ব্যাপারে ভাবতে হয়। কারণ এইগুলো ছোট ছোট প্রবলেম, এই প্রবলেমগুলো ফিগার আউট করলেই লাইফের বড় যে পাজলটা আছে সেই পাজলটা সলভ হয়। তো ওকে আমরা বলি যে তোমার চ্যানেল থেকে আপলোড করো, তো আমাদের থেকে ওর বেটার রিচ হয় ভিডিওটাতে, মানে আমাদের যেখানে ছিল তার তুলনায় বেশ ভালো, বাট নট সো মাচ আর কি। তো এরপর হঠাৎ একদিন আহ, ও ভিডিওটা ফেসবুকে আপলোড করার পরে 5-6 দিনের মধ্যে ওটা 20 মিলিয়ন্স হঠাৎ হিট করে। তখন মানে হ্যাঁ, তো আমরাও তখন শকডে ছিলাম যেটা হঠাৎ কী করে হয়ে গেল, মানে হঠাৎ এভাবে একটা রিচ কোথা থেকে এলো। 20 মিলিয়ন একটা বাংলা ব্যান্ডের গানের জন্যে, তাও একদম মানে নিউ কামার হিসেবে, সেটা আমাদের জন্য বিগ ডিল ছিল। তো তখন একটা ছোট একটা পজিটিভিটি একটা কিছু দেখতে পাই যে না, একটা ভালো কিছু হতেও পারে। তো তখন আমরা বলি ঠিক আছে, আমরা আরও কন্টিনিউ করতে থাকি, আমরা প্রতি মান্থে একটা করে স্ক্রিপ্ট বানিয়ে একটা ভালো করে মিউজিক ভিডিও ছাড়বো। তো ব্যাপারটা চলতে থাকে এবং ইভেনচুয়ালি জিনিসটা একটা খুব ভালো জায়গায় যায়। আমাদের একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়, যদিও খুব বেশি নয়, বাট একটা ভালো জায়গায় যায়। তো এরকম যাওয়ার পরে তখন আমি ভাবি যে না, অনেক তো কভার সং হলো, অনেক অ্যারেঞ্জমেন্ট হলো, নিউ অ্যারেঞ্জমেন্ট, তো এবার একটা নিজেদের অরিজিনাল গান করা যেতে পারে। তো তখন আমাদের সেই বাজেটের প্রবলেমটা একটা খুব বড় প্রবলেম, যে প্রবলেমটা হয়তো সলভ করাটা খুব প্রবলেম যতক্ষণ না একটা বিগ প্রোডাকশন হাউস এসে পেছন থেকে ব্যাকআপ না দেয়। তো আমাদের এই গানটা ছিল আমি শুধু খুঁজেছি আমায় বলে। তো গানটা লিখেছে শাশ্বতদা, মানে লিরিক্সটা, আর সুর দিয়েছে সৌম্যব্রতদা। তো গানটা অ্যারেঞ্জমেন্টের পর আমরা ভাবি যে কোথায় গিয়ে শ্যুট করা যায়, কী করা যায়, কারণ গানটাতে ওই ট্রাভেলিং একটা ভাইব ছিল। তো স্ক্রিপ্টটা ভাবছি কী করা যায়। তো আমার মনে হয় যে সবসময় একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নেওয়া খুব দরকার যে কোনো ব্যাপারে, মানে স্পেশালি যখন আর্টের কোনো ফর্ম হয়, তো সেটা একটা ফর্ম অফ এক্সপ্রেশন। মানে আমার এক ধরনের ফর্ম অফ এক্সপ্রেশন আছে, অন্য কারোর এক ধরনের আছে, সবার ডিফারেন্ট হয়। তো সেখানে যে নিজস্বতা, এই ব্যাপারটা থাকাটা খুব দরকার, এটা আমার মনে হয় আর কি। তো সেরকমই একটা কিছু আমরা চেষ্টা করি যে এই গানটা যেটা বলতে চেয়েছে, যে গানটা বলতে চেয়েছে আমরা লাইফে অনেক কিছু খুঁজি, আমরা মাঝে মাঝে বুঝতে পারি না আমাদের কী চাই, এটা ফিগার আউট করাটা খুব কঠিন জিনিস। মানুষ আরেকজনকে চিনতে চায় সবসময়, যে আমি যার সাথে ডিল করছি সেই মানুষটা কেমন, ওই মানুষটা কেমন, এই মানুষটা কি আমাকে ভালোবাসে, বা এই মানুষটা কি আমাকে অপছন্দ করে। কিন্তু নিজেকে চেনা খুব কঠিন, কারণ হঠাৎ করে আমরা এমন এমন কাজ করে বসি যেটা আমরা পরে ভাবি এটা আমি কেন করেছিলাম। ইভেন লাইফে এমন এমন টাইম আসে যখন হয়তো আমরা এমন একটা কাজ করেছি যেটা পরে মনে হচ্ছে যে এই কাজটা আমি সত্যি করেছি, আমি কি এতটাই বোকা ছিলাম তখন। তো নিজেকে চেনাটা খুব কঠিন, এটা আমাদের মানে গানটাতে এটাই বলতে চেয়েছে আর কি। তো আমরা মেঘালয়াতে ভাবি যে গানটা শ্যুট করব। তো প্রচণ্ড ব্যাড ওয়েদার কন্ডিশনের মধ্যে আমরা পড়ি ওখানে গিয়ে, যেহেতু ওখানে সবসময় বৃষ্টি হয়, আবার থামে, আবার বৃষ্টি হয়। ক্যামেরা বের করছি, আবার বৃষ্টি হচ্ছে, আবার ক্যামেরা ঢুকিয়ে ফেলতে হচ্ছে। তো ফার্স্ট দিনে যেটা সবাই জিজ্ঞেস করে যে দাদা তুমি প্রথম শটটা কোথায় নিয়েছো, মানে ইউটিউব কমেন্টসের ম্যাক্সিমাম জায়গাতেই সবাই এটা জিজ্ঞেস করে। তো ওই প্রশ্নটা দিয়ে অ্যাড্রেসটা আমি করছি, এটার পেছনে একটা গল্প আছে। প্রথমত আমাদের যে ট্যাক্সি ড্রাইভার ছিল, সে আমাদের নিয়ে যাচ্ছিল একটা অন্য লোকেশনে। তো যেতে যেতে আমি মানে বাইরে গাড়ির জানলা দিয়ে তাকিয়েছিলাম, তো দেখছিলাম, এনজয় করছিলাম বেশ ভিউটা। হঠাৎ করে আমি দেখি রাস্তাটা মানে খুবই সুন্দর। তো ওই সময়ই আমি একটা জিনিস ইম্প্রোভাইজ করি যে এখানেই যদি আমি একটা জিনিস শ্যুট করি তাহলে তো মেবি খুব ভালো হতে পারে। আর লাইটটা খুব, মানে মেঘালয়ের যে ওয়েদারটা থাকে সবসময় একটা ক্লাউডি, তো একটা ডিফিউজ লাইট ছিল আমাদের, যেটা শ্যুট করার জন্য বেশ ভালো ওই সিচুয়েশনে। তো ওখানেই দাঁড়াই এবং ওখানেই আমাদের ফার্স্ট টেকটা আমরা নিই। তো ফার্স্ট দিনে শ্যুটিং ভালো যায়। তারপর ওয়েদার কন্ডিশনের জন্য আমাদের সবার শরীর খারাপ হয়ে যায় ওই দিনকে। তো তখন মানে এতটাই খারাপ হয় যে সবার মানে প্রচণ্ড শরীর খারাপ। তো নেক্সট দিন দিয়ে আমরা শ্যুট করতে পারবো এটাও আমরা শিওর ছিলাম না। তো তখন আমি ভাবি যে না, আমার কাছে 2 দিন আছে, আর যেহেতু আমরা এতটাই টাইট বাজেটে, তো আমাদের মধ্যে এটা কমপ্লিট করতেই হবে এনিহাও, এর এর বাইরে আর কোনো অপশন নেই। তো নেক্সট দিন ওই অবস্থাতেই আমরা বেরোই, একটা মানে পিঠে 10 কেজির ব্যাগ,
ক্যামেরা, ট্রাইপড, আরও অনেক কিছু, সবারই প্রচণ্ড লাগেজ নিয়ে আমরা একটা 30 to 40 মিনিটস একটা ট্রেক করি। ট্রেক করে একটা লোকেশানে যাই, গিয়ে তারপরে ওখানে গিয়ে ওখানেও প্রচণ্ড বৃষ্টি। প্রচণ্ড চেষ্টা করার পরেও সেদিনও কোনো শ্যুট না নিতে পেরে আমাদের বাড়ি ফিরে আসতে হয়। তো তখন আমরা প্রায় হতাশ যে এটা বোধহয় আর কমপ্লিট হবে না, কারণ ওখানের যা ওয়েদার বা ওখানের যা সিনারিও সেটার সাথে বাংলা সিনারিওটা অনেকটাই ডিফারেন্স। তো আমরা তখন ভাবছিলাম কীভাবে এটা কমপ্লিট করা যায়। তো থার্ড ডেতে আমরা আবার ট্রাই করি, তখন আরও খারাপ অবস্থা আমার শরীরের। তো 3 নম্বর দিনে গিয়ে আমরা আবার রাস্তার মধ্যে যেতে যেতে যে লোকেশনটা ভালো লাগে, আমরা আগে কোনো রেকিও করিনি, তো লোকেশনের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে উইলটা, মানে কোনো কিছু করতেই হবে, এই ইচ্ছেটা তখনই আসে যখন যে কাজটা মানুষ করছে সেটা সে এনজয় করে। তো আমার মতে এমন একটা ফিল্ড অফ ওয়ার্ক মানুষের চুজ করা উচিত যে দিকে যেতে সে চায়, তার মন চায়, মানে যেদিকে কাজ করতে সে ইন্টারেস্টেড, যেদিকে এগোতে সে ইন্টারেস্টেড। তো থার্ড দিন আমরা আরও কিছু শর্টস নিই এবং ওখান থেকে র্যাপ আপ করে আমরা তখন কলকাতায় ফিরে আসি। এসে যখন এডিটিংয়ে বসি তখন দেখি যে না, জিনিসটা যতটা ভালো এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো হয়নি, কিছু জিনিস খুবই খারাপ লাগছে। তো তখন আমাদের পক্ষে আবার ব্যাক করা সম্ভব না ওখানে। তো আমরা ভাবি এবার কী করা যায়, এই জায়গাগুলো তো ফাঁকা তো রাখা যায় না। তো আমরা এখানে ওখানে নানা জায়গায় আবার স্ক্রিপ্টটা একটু চেঞ্জ করে ট্রাই করি যে যদি এখানে ডিফারেন্ট কিছু দেখানো যায়, বাট না, জিনিসটা যাচ্ছিল না কোনো রকমভাবে। তারপর অনেক ব্রেনস্টর্ম করে অনেক ভাবনা চিন্তা করার পর হঠাৎ করে একদিন ভাবলাম আমি অনেক বেশি ভাবছি, মেবি জিনিসটা আরও সিম্পল। দুটো মানুষ যদি ট্রাভেল করে, সেটার মাঝখানে অনেক ক্যাজুয়াল সিনারিওস থাকে, যেমন সে দাঁত মাজছে কখনো কখনো, কখনো সে হয়তো জল খাচ্ছে, কখনো সে ঘুমিয়ে পড়ছে। তো আমরা এইটাই তো দেখাতে পারি, আমরা এত দূরে কেন ভাবছি। তো তারপরে আমরা ঠিক করি যে না, আমরা এইগুলোই দেখাবো। হ্যাঁ, কেউ দেখায়নি, ঠিক আছে, আমি মিউজিক ভিডিওটা এমনই দিকে নিয়ে যাব। এবং তার কারণেই কিছু সিনস থাকে যেটা খুব সিলি, খুব ফানি লাগে সবার, মানে তো ওটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ে অফ কমপ্লিটিং ছিল, মানে উপায় ছিল না বলে আর কি এই স্ক্রিপ্টের দিকে যেতে হয়। তো লাস্টে একটা জায়গাতে আসে আর কি, তো মিউজিক ভিডিওটার পজিটিভ রিভিউজ সবাই দেয়। তো এবার যেটা বলার সেটা হচ্ছে, মানে একটা জিনিস কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়, পুরো জিনিসটা সবসময় প্ল্যানে যায় না। আমরা ভাবি হয়তো এটা এমনভাবে যাবে, বাট জিনিসটা সবসময় সেরকমভাবে যায় না, মাঝে অনেক প্রবলেম আসে, সেগুলো অতিক্রম করতেই হয়। এবং অতিক্রম করার পরে কখনো কখনো এমন জায়গাতে গিয়ে দাঁড়ায় যেটা হয়তো, যেটা প্ল্যান করেছিলাম সেটা থেকে হয়তো বেটার, বা হয়তো অনেক সময় প্ল্যান করেছিলাম সেটা থেকে হয়তো খারাপ, বাট এগিয়ে যাওয়াটাই মেন ব্যাপার, এগিয়ে যেতে হবে, এর বাইরে অন্য কিছু নেই। কন্ডিশানগুলো যাই আসুক, আর যা প্রবলেমগুলো যেটা আসে সেটা ফেস করতে হবে, সেই প্রবলেমগুলোকে মানে বুঝতে হবে যে এই প্রবলেমগুলো যাতে ভবিষ্যতে আর না আসে, আসলে আমি সেটার সাথে কীভাবে ট্যাকেল করব। এভাবে এগোলে আমার মনে হয় যে লাইফে বেটার কিছু হতে পারে। অ্যাটলিস্ট মানে যেদিকে মানুষ চাইছে সেদিকে যদি যায়, তাহলে তার সেদিকে সাকসেসফুল হতে পারে। আমি এখনও নিজে সাকসেসফুল নিজেকে মনে করি না, কারণ আমি মনে করছি যে আমরা সবে একটা পজিটিভ দিকে এগোচ্ছি। তো এই আমার স্টোরি আর কি। এর থেকে যদি কারোর কোনো হেল্প হয় তার জন্য আমি খুবই মানে হ্যাপি ফিল করব। থ্যাংক ইউ।